তো ওদের নিপা সংক্রমণ শনাক্ত করার পরে সর্বত্র একটা অ্যালার্ট জারি হয়েছে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য এবং আরও জানেন যে বাংলাদেশে কিন্তু নিপা অ্যাটাক প্রত্যেক বছর হয়। এবছরে কিন্তু বাংলাদেশ থেকে 4টে নিপা কেসের রিপোর্ট আছে, 4 জনই মারা গেছেন। তো আমাদের যেহেতু পোরাস বর্ডার, সেজন্য আমাদের সতর্কতা জরুরি আছে। তো এই নিপা ভাইরাস কিন্তু খুব একটা নতুন ভাইরাস নয়, কারণ সেটা 1998 সালে প্রথম মালয়েশিয়াতে এই ভাইরাসটা শনাক্তকরণ করা হয়। তার থেকে 2001 সালে প্রথম আউটব্রেক হয় আমাদের পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে। শিলিগুড়ির পরে 2008 সালে আবার পশ্চিমবঙ্গে আরেকটা দ্বিতীয় আউটব্রেক হয়। তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আউটব্রেক হয়নি, তারপরে শিফট হয়েছে কেরল। আপনারা জানেন 2018-2019 কেরলে আউটব্রেক হয়েছে। তো এটা একটা আউটব্রেক কোন ভাইরাস, সেজন্য আমাদের সতর্কতা নিশ্চয়ই জরুরি আছে। এই ভাইরাসটা নিয়ে বলতে গেলে এই ভাইরাসটা কোভিডের থেকে একটু ডিফারেন্ট, কারণ কোভিডের সময় কোভিডের সংক্রমণ শক্তি ছিল বেশি, কিন্তু কোভিডে কিন্তু মৃত্যুর হার তেমন ছিল না। এই ভাইরাসের কিন্তু মৃত্যুর হার ম্যাক্সিমাম 75-90% অব্দি রিপোর্টেড আছে। তো যেটা আমি বাংলাদেশে এই বছর বললাম যে 4টে কেস শনাক্ত হয়েছে, 4টেই মারা গেছে। তো এই ধরনের একটা মারাত্মক রোগের জন্য আমাদের নিশ্চয়ই সতর্কতা জরুরি। তো প্রথমে আসি ভাইরাসটা কি করে ছড়ায়। ভাইরাসটা অ্যাকচুয়ালি ছড়ায় মেইনলি থ্রু কন্ট্যাক্ট, সংস্পর্শে ছড়ায়। এটা কিন্তু শ্বাসের মধ্যে বা বাতাসে ছড়ায় না। সেটা ভাইরাসের সংস্পর্শে, মানে যেসব মানুষ এই রোগে আক্রান্ত হয় বা কিছু পশু যেমন শুয়োর এবং ঘোড়া এবং আরও কিছু জানোয়ার আছে, অ্যানিমেল আছে, যেগুলোর মধ্যে ওরা যদি সংক্রমিত হয়, ওদের যদি সংস্পর্শে আমরা আসি, ওদের বডি সিক্রেশন যেগুলো, যে লালা এবং অন্য সিক্রেশনগুলো যদি আমাদের সংস্পর্শে আসে, তার থেকে আমাদের ছড়াতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বাদুড় থেকে সবচেয়ে বেশি ছড়ায় এই ভাইরাস। তো যেটাকে আমরা ফ্রুট ব্যাটস বলি। এবং ফ্রুট ব্যাটসগুলো কি করে, আমরা যে আপনারা সবাই জানেন যে এই সিজনটাতে আমরা খেজুরের রস যে ওপেন কালেক্ট করা হয়, সেখানে কিন্তু রাত্রিবেলা বাদুড় বসে এবং বাদুড়ের যে বাদুড়ের ইউরিন থেকে কিন্তু এই এবং বাদুড়ের যে নিঃসরণ, ওরা রস খেতে যখন আসে, ওদের যে থুতু বা লালা যখন পড়ে সে খেজুরের রসে, সেটা থেকে কিন্তু বেশি ছড়ায়। এবং আমি যেটা বললাম যে ইন্ডিয়াতে এখন অব্দি যে 4-5টা আউটব্রেক হয়েছে, সবগুলো কিন্তু আইদার হিউম্যান টু হিউম্যান, আর না হলে খেজুরের রস থেকেই হয়েছে, খেজুর বা তালের রস থেকে হয়েছে। সাউথ ইন্ডিয়াতে তালের রসটা বেশি। তো এটা হচ্ছে এক ধরনের। দ্বিতীয় সংক্রমণ হয় হাসপাতালে যদি আমরা ঠিকমতো চিহ্নিত করতে না পারি, সেই রোগীর সংস্পর্শে বা সেই রোগীর সেবা শুশ্রূষায় যারা নিয়োজিত থাকে, তাদের কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে এটা হতে পারে। তো এভাবে ছড়ায়। এবং এটা যদি আমাদের ভিতরে ঢুকে, ভাইরাসটা ঢুকে, ইউজুয়ালি 14 দিন ম্যাক্সিমাম টাইম থাকে, ইনকিউবেশন পিরিয়ড বলি। 7 থেকে 14 দিনের মধ্যে সিমটম ডেভেলপ করে। কি সিমটম ডেভেলপ করবে? সিমটম হচ্ছে ফিভার থাকবে, জ্বর থাকবে, জ্বরের সঙ্গে আনকনসিয়াস হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, অজ্ঞান হওয়া, বা অল্টার্ড সেন্সরিয়াম যেটাকে বলি, যে আবল তাবল কথা বলা, ওরিয়েন্টেশন ঠিক মতো না থাকে, কোথায় আছে বলতে পারছি না, আপনি কি বা জিজ্ঞেস করলে বলতে পারছি না, এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, বা জ্বরের সঙ্গে যদি পুরো অজ্ঞান হয়ে যায়, তাদেরকে কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েটলি নিপার সন্দেহ করে নিপার ডায়াগনোসিসের ব্যবস্থা, শনাক্তকরণের ব্যবস্থা করতে হবে। এটা এক ধরনের প্রেজেন্টেশন। সেকেন্ড প্রেজেন্টেশন হয়, একটা গ্রুপ অফ পিপলের প্রেজেন্টেশন হয়, সর্দি কাশি দিয়ে শুরু হয়। সর্দি কাশির পরে একটা ডিস্ট্রেস শুরু হয়, যেটাকে আমরা বলি শ্বাসকষ্ট। এবং এই শ্বাসকষ্ট থেকে তার রেসপিরেটরি ফেলিউর হয়, ফেলিউর থেকে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দুভাবেই ভাইরাসটা অ্যাকচুয়ালি আমাদের সন্দেহ করতে হয় যে ভাইরাসটা সংক্রমণ আছে কি। তো এখন রোগ চিহ্নিত করার কি ব্যবস্থা? রোগ চিহ্নিত করার জন্য আপনারা কোভিডের সময় আরটিপিসিআর এর নাম শুনেছেন। সেম আরটিপিসিআর পদ্ধতি দিয়েই এই জীবাণুটাকে শনাক্ত করতে হয়। আমাদের সেরোলজি বলি আমরা, এলাইজা টেস্ট করো, এটা করা যায়, কিন্তু এলাইজার থেকেও সবচেয়ে বেশি কনফার্মেটরি হচ্ছে
এই পিসিআর করা বা আরটিপিসিআর করা। এবং স্যাম্পল কি হবে? স্যাম্পল হবে রুগীর রক্ত। সেকেন্ড হচ্ছে যাদের রেসপিরেটরি সিমটম থাকে, যাদের সর্দি কাশি জ্বর নিয়ে শ্বাসকষ্ট নিয়ে থাকে, তাদের নেসোভেরিঞ্জিয়াল সোয়াব বলি, সেটা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে। কেউ যদি আনকনশাস হয়, তার যে ফ্লুইড থাকে না, আমাদের যে শিরদাঁড়াতে যে রসটা যাকে আমরা সিএসএফ বলি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই ফ্লুইডটা থেকে করা যায়। আর যারা সিভিয়ার ইনফেক্টেড হয় তাদের ক্ষেত্রে ইভেন ইউরিন থেকেও এই ভাইরাসটাকে চিহ্নিত করা যায়। তো এই 4 ধরনের স্যাম্পল আমরা কালেক্ট করব যদি কোনো রোগীর ক্ষেত্রে আমাদের সন্দেহ হয়, এবং সেটা পরীক্ষিত হবে একমাত্র আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। অ্যাজ পার দ্য গাইডলাইন, আমরা প্রথম যদি কোনো কেস কোনো সময় পাই, তাহলে এটাকে কনফার্ম করাতে হবে টু এনআইভি পুনে, তারপর থেকে আমরা করতে পারবো। বর্তমানে আমরা ডায়াগনস্টিকের দিক থেকে আমরা প্রস্তুত আছি। আজকেও আমাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা সমস্ত চিফ মেডিকেল অফিসারদের সঙ্গে বসে আমরা এইগুলোর যে সরঞ্জামগুলি, লজিস্টিক যাকে বলি আমরা, তার ঠিকমতো আছে কিনা সমস্ত ডিস্ট্রিক্টে সেটা পর্যালোচনা করেছি। যেটা আমাদের দরকার, যেটা আজকে আমরা ডাইরেকশন দিয়েছি, যে সবগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে যে আইসোলেশন ওয়ার্ড একটা চিহ্নিত করা, যেটা কোভিডের সময় আমাদের ছিল, মাঝে হয়তো এটা কিছুটা অন্য রুগী দখল করে নিয়েছে, এগুলো যাতে আইডেন্টিফাই করে রেডি থাকে। মিনিমাম 2-4টে করে যাতে আইসোলেশন বেড থাকে। আর জিবি হসপিটাল আমরা তেমনিভাবে চিহ্নিত করা আছে, তো আমরা এগুলোকে আবার অ্যাক্টিভেট করাবো। আর আজকেই আমরা ডিসিশন নিয়েছি একটা গাইডলাইন সার্কুলেট করার জন্য। গাইডলাইনটা রেডি হয়ে গেছে, কালকে আমরা হয়তো সমস্ত ডিস্ট্রিক্ট এবং ইয়ে করবো, এবং কিছু আইসি ম্যাটেরিয়াল আমরা হয়তো সংবাদপত্রের মাধ্যমে আমরা সার্কুলেট করবো। আর ম্যানেজমেন্ট ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ওষুধ নেই, আর স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই, দুটোই নেই, মেইনলি সাপোর্টিভ। তো টাইমলি ডায়াগনোসিস হচ্ছে মেইন, টাইমলি শনাক্তকরণ। সাপোর্টিভ মেডিসিন যা যা লাগে সেটাও আমরা আজকে ইয়ে করেছি, অ্যানালাইসিস করেছি। তো ইমিডিয়েটলি আমাদের কাছে আছে কিছু অ্যান্টিভাইরাল আজকাল ইউজ করছে, রিভারভেরিন নামে একটি ড্রাগ ইউজ করছে, সেটাও আমরা খতিয়ে দেখবো। আমাদের ইমিডিয়েটলি আমরা আনার ব্যবস্থা করবো। তো সব দিক বিবেচনা করে আমরা প্রস্তুত থাকবো। যেটা স্যার বলছিলেন যে প্রতিকারের ব্যবস্থা কি, প্রতিকারের ব্যবস্থা হিসাবে 1 নম্বর বলবো যে আমাদের এই সিজনে স্পেশালি গ্রামে গঞ্জে ট্রেন্ড আছে, জানেন যে আমরা সকালবেলা খেজুর গাছ থেকে খেজুরটা মানে নামানোর পরে সঙ্গে সঙ্গে খেতে খুব ভালোবাসি। এটা আমরা একদম ডিসকারেজ করছি এখন যাতে কেউ যাতে না ফুটিয়ে, সিদ্ধ না করে যাতে খেজুর রস না খায়। খেজুরের রস একেবারে বারণ, কাঁচা খেজুরের রস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সমস্ত ফল, গাছে পাকা ফল আধা পাখি খেয়ে আছে মনে হয়, আমরা অনেক সময় এই ফলগুলো পেরে যে জায়গাটা ভালো আছে সেটা খেতে ভালোবাসি। এই ধরনের যে পাখি খাওয়ার যে ফলগুলো বা কে খেয়েছে তো আমরা দেখি না, যে ঠোকরানো যে ফলগুলো বলি আমরা, এই ফলগুলো আমরা একদম অ্যাভয়েড করা। প্লাস নর্মাল ফল যেটা, সেটাও যাতে ভালো জলে ভালো করে ধুয়ে যাতে আমরা ওয়াশ করে, কাঁচা ফল যাতে ডাইরেক্ট কামড় দিয়ে না খাওয়া হয়। তো কারণ এখানেও যদি বাদুড়ের কোনো ইয়ে নিশ্চিত থাকে, তাহলে কিন্তু তার থেকে সংক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। আর যেটা কোভিডের সময় আমরা বলেছি, হাত না ধুয়ে কিছু না করা। আর এই ভাইরাসটা যেহেতু বলছি যে রেসপিরেটরি প্যাসেজে যায় না, তবু আমাদের হসপিটালে আমরা যখন এই ধরনের সন্দেহজনক কোনো রুগী পাবো, তখন কিন্তু আমাদের পুরো পিপি পরে তারপরে সব করতে, এবং ডাবল গ্লাভস পরে এগুলো হ্যান্ডেল করতে। এই মোটামুটি আমাদের প্রস্তুতি, এবং আমাদের জনসাধারণের উদ্দেশ্যে বলা কি করবেন না, কখন সন্দেহ করবেন। আর পরিশেষে একটা কথা সবসময় আমরা বলি যে জ্বরকে কখনো অবহেলা করবেন না, যে কোনো জ্বর টাইমলি যাতে হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিয়ে যাতে ওষুধ দেওয়া হয়। এবার চিকিৎসা ব্যবস্থা ডাক্তারবাবুরা যখন ডায়াগনোসিসের জন্য যা যা করা, তো আমি স্যারকে অনুরোধ করবো